ক্লাসে আছে আচ্ছা ঠিক আছে স্যার আমাদের জি স্যার আসছে আমরা এই অধ্যায়ের এই আলোচনাটা আরও একটা আলোচনা আছে সেই আলোচনাগুলোর ভেতরে বর্তমান আলোচনাটা হচ্ছে এগুলো বিজ্ঞানীর আবিষ্কার উদ্দেশ্য দ্বিতীয় হচ্ছে ফল্টের গুরুত্ব অবস্থান নির্ণয় করা ইনাদের এই আবিষ্কারগুলো না থাকলে আমাদের ক্ষেত্রে যদিও আমি গতদিন বলেছিলাম দুরূহ কষ্টকর বিভ্রান্তি ভোগান্তি ইত্যাদি সম্মুখীন আমরা হতাম এই আলোকে গতদিন আমরা আলোচনা করেছিলাম বিজ্ঞানী ব্লেভিয়ার ওনার একটি পরীক্ষামূলক প্রমাণের মাধ্যমে আমরা কেমন ফল্টের অবস্থান বা কত দূরত্বে ফল্ট হয়েছে সেই বিষয়টা দেখছিলাম আজকে আমরা উদ্দেশ্য দ্বিতীয় একই এক্সপেরিমেন্টাল সিদ্ধান্তগুলো একটু চেঞ্জ এই বিজ্ঞানীর পরীক্ষালব্ধ বিষয় থেকেও আমরা আমাদের কেবল ফল্টের অবস্থান বা কত দূরত্বে ফল্ট হতে সেটা নির্ণয় করতে পারব তো বিজ্ঞানী এমন অবস্থায় আসছে বিজ্ঞানী মারি তারপরে লুপ টেস্ট কথাটার অর্থ হচ্ছে লুপ বিষয়টা হচ্ছে একটা থেকে শুরু করে আরেকটা এসে শেষ হওয়া এই যে একটা চক্রান্ত বা চক্রাকার বা আমি ওই যে ক্লাসটা সেরে আসি তাদের সাথে বলেছি ব্লেভিয়ারে ছিল একটা করে কেবলের মানে পার্থক্যগুলো একটু খেয়াল করতে হবে একটা করে কেবল টেস্ট করেছিলাম যা সেটা ছিল ব্লেভিয়ার টেস্টের ওটা ওই বিজ্ঞানীর আবিষ্কার আসলে এক্সপেরিমেন্ট কখনো শেষ হয় না সবসময় আধুনিকীকরণ বা গ্রাহককে ফ্যাসিলিটি বেশি দেওয়ার জন্য আমাদের কিন্তু এই বিষয়গুলো চেঞ্জ হয় তো ব্লেভিয়ার করেছিল একটা করে কেবল খেয়াল করে দেখো কতদিনের আলোচনা একটা কেবল ছিল মারি বলছে যে আমার একটা কেবল আমি এক টাইম দুইটা কেবলেই কার কোথায় ফল্ট হয়েছে এটা বলতে পারবো এই জন্য উনি নাম দিয়েছেন লুপ টেস্ট তাহলে বিজ্ঞানী মারির এই লুপ টেস্টের ভাবধারাটা কি সেটা আমরা একটু দেখব মাটির নিচে লোডের সরবরাহের জন্য পূর্বের ন্যায় গ্রাহক প্রান্ত বিচ্ছিন্ন করে ফেলা সাপ্লাই প্রান্ত বিচ্ছিন্ন করে ফেললাম তাহলে এবার কেবল মাটির নিচে অবস্থান করছে গতদিনও কিন্তু এই কথাটা বলেছি গ্রাহক প্রান্ত মানে যেখান থেকে লোড সাপ্লাই দেওয়া হয়েছে সেটা আমি বিচ্ছিন্ন করে ফেলবো আর আবার অর্থাৎ সোর্স যেখানে লাগিয়েছি সেটাও আমি বিচ্ছিন্ন করব ব্লেভিয়ার করেছিল একটা করে কেবলের একসাথে দুইটা না মারি করবে কি একসাথে দুইটা বোঝা গেছে কথা ব্লেভিয়ার নিয়েছিল একটা অ্যাভোমিটার মাত্র মারি নেবে
গ্যালভানোমিটার। তাহলে দুই প্রান্ত ওপেন হয়ে গেল। এইবার পরীক্ষা প্রান্ত ব্যতিরিকে, পরীক্ষা প্রান্ত বলতে যে প্রান্তটা তোমার সুবিধা হয়, ওপেন করে নেওয়ার পর ইনস্ট্রুমেন্ট বসাইতে তোমার যে প্রান্ত সুবিধা মনে হবে সেটাই হবে তোমার পরীক্ষা প্রান্ত। কথা বোঝা গেছে? এমন না যে সাপ্লাই প্রান্তে বসাইতে হবে নাকি লোড প্রান্তে বসাইতে হবে, না, এটা না। আমার বিষয়টা হচ্ছে যে প্রান্তই হোক না কেন আমি সেখানে ইনস্ট্রুমেন্ট বসাইতে পারবো। বোঝা গেছে? বসানোর আগে করণীয় হচ্ছে যে প্রান্তে আমি ইনস্ট্রুমেন্ট বসাবো সেই প্রান্ত ব্যতিরিকে অন্য প্রান্ত অতীব নিম্নমানের রেজিস্ট্যান্স দ্বারা শক করে দেবো আমি ওই টার্মিনাল। তাহলে মনে করো কলম এই একটা লাল, একটা কালো, একটা লাইট, একটা নিউট্রাল। আমি সাপ্লাই থেকে এটা অফ করে দিয়েছি, গ্রাহক থেকেও একটা অফ করে দিয়েছি। দেখছি যে এই প্রান্তের খুব লোকজন গ্যাঞ্জাম, এখানে ইনস্ট্রুমেন্ট বসালে আমার কাজটা করতে সুবিধা হবে না, এই প্রান্তে বসালে আমার সুবিধা হবে, তাহলে আমি এই প্রান্তে আসলাম। এই সে অপর প্রান্ত যেটা থাকলো না, সেই অপর প্রান্ত দুই মাথা অতীব নিম্নমানের রেজিস্ট্যান্স সম্পন্ন পরিবাহী পথ দ্বারা শর্ট করে দিলাম। হলো তো? এবার এই দুই মাথা খোলা থাকলো আমার। এবার এই দুই মাথায় লাগাবো যে আমি গ্যালভানোমিটার। এখন গ্যালভানোমিটারের ধারণা তোমাদের আছে কিনা যে দেখেছে না বা তার কার্যনীতি? মিটার অব্যবহৃত অবস্থায় দেখেছে না, এটা হলো একটা আইকিউ। গ্যালভানোমিটার এমন একটি মিটার যেটা সাধারণ মিটারের সাথে এর বৈষম্য হচ্ছে এই, এর নির্দেশক কাঁটা, ইন্ডিকেটিং কাঁটাটা অন্য কোনো রিডিং এসে অবস্থান করে। আর সাধারণ মিটারগুলো তার নির্দেশিত কাঁটা শূন্য দাগে অবস্থান করে। এটা 0, এটা 1, এটা 5, এটা 10। সাধারণ মিটার থাকবে শূন্যতে, যেমন মিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার, এটসেট্রা। কিন্তু গ্যালভানোমিটারের কাঁটা কখনো শূন্যতে থাকে না, এটা থাকে হচ্ছে অন্য কোনো পজিশন। এটা কিন্তু এক ফিজিক্যালি চিনিবার উপায় যে গ্যালভানোমিটারটার কাঁটা অব্যবহৃত অবস্থায় থাকে হচ্ছে অন্য কোনো স্কেলে। এটা কিন্তু একটা আইকিউ টেস্ট, এইগুলো খেয়াল করে। গ্যালভানোমিটারের কাঁটাটা অব্যবহৃত অবস্থায় থাকে অন্য কোনো স্কেলে, সে যে স্কেলেই হোক, পাশে থাক, সাথে থাক, আগে থাকা, যাই থাক। এই কাঁটাটাকে এক্সপেরিমেন্টের মাধ্যমে শূন্য দাগে নিয়ে আসা, এটাই হচ্ছে ওর রিডিং। আপনার কথা বুঝতে পারছেন? এটা গ্যালভানোমিটার। তো এই গ্যালভানোমিটারে 1, 2, 3, 4 গ্যালভানোমিটারের পরিচয়ের আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের মেজারমেন্টের ভেতরে লো রেজিস্ট্যান্স মেজারমেন্টের ক্ষেত্রে এই ধরনের একটি মিটারের পরিস্থিতি তোমাদের দেওয়া ছিল যে গ্যালভানোমিটারের সাহায্যে নিম্নমানের রেজিস্ট্যান্স কিভাবে পরিমাপ করতে হয়। তো আসলে আমাদের এখানেও খুব বেশি মানের রেজিস্ট্যান্স আমার প্রদর্শিত হবে না, নিম্নমানের, যার জন্য বিজ্ঞানী কিন্তু গ্যালভানোমিটার দ্বারাই এই কাজটা নিষ্পত্তি করছেন। তো যাই হোক, সেই গ্যালভানোমিটারের পরিস্থিতি পর্যায়ে বললাম, অব্যবহৃত অবস্থায় তার কাঁটা থাকে যে কোনো একটা স্কেলে। ব্যালেন্সিং, শূন্য দাগে নিয়ে আসা, টেকনিক্যাল টার্ম হচ্ছে, তার নাম হচ্ছে ব্যালেন্স করা, সাম্যাবস্থা। ইংরেজিতে বলা হয় ব্যালেন্স, বাংলায় বলা হয় সাম্য। এক্সপেরিমেন্টের সেন্স হচ্ছে শূন্যতে নিয়ে আসা। কথাগুলো সব একই অঙ্গনের ক্ষেত্রে জড়িত। কথা বোঝা গেল? এখন কিভাবে শূন্যতে সে আসবে, কি মানে আসবে, সেই মানটাই হবে আমাদের এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এখন নাও স্টার্ট। আমরা গ্যালভানোমিটারের অব্যবস্থা অবস্থা পেলাম। এবার গ্যালভানোমিটারের ইন্টারনাল সেন্স। গ্যালভানোমিটারের ইন্টারনাল সেন্স হচ্ছে এর 4 হাত। 4 হাতে 2 হাতে থাকে হচ্ছে স্থির মানের রেজিস্ট্যান্স, এক হাতে হচ্ছে অজানা রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে পরিবর্তনশীল মানের রেজিস্ট্যান্স। এটা মেজারমেন্টের
আমরা এই চারটা হাতকে গ্যালভানোমিটারের যে চার হাত কিভাবে লাগাচ্ছি খেয়াল করো। PQ দুই হাতে, এইটা হচ্ছে মনে করছি এটা একটা কেবল, এটা একটা কেবল, এইটা হচ্ছে ভালো কেবল, এটাতে ফল্ট হয়নি, মনে করছি। এইটা হচ্ছে আমার ত্রুটিপূর্ণ কেবল, যেটা মনে করছি এখান থেকে এলবিটা ঘুরে এই ধরনের একটা জায়গায় ত্রুটি হয়েছে, যে ত্রুটিটা চিত্র আমার এই নির্দেশনা দিচ্ছে যে ত্রুটিটা হচ্ছে আমার কি চিত্র, গ্রাউন্ড ফল্ট, আর্ট ফল্টের চিত্র। তাহলে এটা একটা কেবল, এটা একটা কেবল, পরিস্থিতি হচ্ছে এটা ভালো, এটা ত্রুটি। অ্যালফাবেটিক্যালি পরিচয়, এটার নাম আর, এটার নাম এক্স। আপনারা বুঝতে পারছেন? এটা অ্যালফাবেটিক্যালি পরিচয় ভালো কেবলে আর, আর মানে ভালো কেবলে রেজিস্ট্যান্স, এক্স মানে ত্রুটিপূর্ণ কেবলে রেজিস্ট্যান্স। তাহলে এই যে দুইটা মাথা তাপ থাকলো, তাহলে গ্যালভানোমিটারের চার হাত, দুই হাত গেল পি এবং কিউতে, আর দুই হাত কোথায় যাবে? এটাই আর এটাই হয়েছে। এইবার এই পরিবর্তনশীল জায়গায় এর আবার একটি মার্কিং থাকবে, 3, 4, 5, 6, 7, 8, 10, 12 যাই হোক একটা মার্কিং থাকবে। লাগানোর পর আমি কি পাবো? গ্যালভানোমিটারের অবস্থান পাবো এই ধরনের, ঠিক আছে। এইবার এর যে স্কেলিংটা আছে পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মানে ওই স্কেলিংটা, ওই নবটা যদি আমি কম বেশি করে ঘুরাই, এক সময় আমার তখন দেখা যাবে যে কাঁটাটা জিরোতে চলে আসবে। জিরোতে যেই চলে আসবে তখন এখানকার যে রিডিংটা আমি পেলাম সেটা 5-এ হোক, 6-এ হোক, 7-এ হোক, ও তো ঘুরাবো আমি, না ঘুরাই তো রিডিংটা শূন্যতে আসবে না, কারণ এটাই হচ্ছে সেই পরিবর্তনশীল রেজিস্ট্যান্স। ঘুরায়ে ফিরায়ে সেটা ক্লকওয়াইজও ঘুরতে পারে, এন্টি ক্লকওয়াইজও ঘুরতে, এটা কিন্তু আমি বলতে পারবো যেদিকেই ঘুরুকটা কেন, ঘোরানোর যে পর্যায়ে সে শূন্যতে আসবে ওই অবস্থায় ওই তুমি যেটা ঘুরিয়েছিলে ওখানে তার রিডিংটা লিখে রাখো। মনে করলাম যে আমি এখানে রাখলাম কত 6, রিডিংয়ে কাটাটা কি হয়ে গেছে? এইবার তুমি ওই 6 ওহম, 6 মানে কিন্তু 6 ওহম, কারণ এগুলো সব রেজিস্ট্যান্সের মান, 6 ওহম। তাহলে কি বুঝবো? পরীক্ষা প্রান্ত থেকে যে দূরত্বে ফল্ট হয়েছে সেই ফল্ট দূরত্বের রেজিস্ট্যান্সের মানটা হচ্ছে আমার 6 ওহম। হ্যাঁ, আবুল হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। এই যে আছি, আমি একটু ক্লাসে আছি তো, সংক্ষেপ করেন। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, আমি দিল না, ক্লাস থেকে বার হয়ে দিতাম। আমার কথা কি বোঝা গেছে? আবারও বলছি, দুই মাথা খোলা, অপর দুই মাথা কি করেছি? শর্ট করেছি। একটা এক্সপেরিমেন্ট শুরুর পূর্বে কিন্তু এই কাজটা করে নিলাম। এইবার গ্যালভানোমিটারের স্থির মানের রেজিস্ট্যান্স দুইটা আছে, পি এবং কিউ, সেটা দুইটা টার্মিনাল, আর দুইটা টার্মিনাল লাগবে একটা আর এ আর একটা এক্স। এক্স এর এই জায়গাটা কি পরিবর্তনশীল। কেন বলছি পরিবর্তনশীল? ওই পরিবর্তনশীল মানের কারণেই আমার এই কাটা শূন্যতে নিয়ে আসতে হবে। সেই কাটা শূন্যতে নিয়ে আসার জন্য তার মুভমেন্টটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে সে কি ক্লকওয়াইজ পরিবর্তনশীলটা ঘোরাইতে হবে নাকি এন্টি ক্লকওয়াইজ ঘোরাইতে হবে। যেদিকেই আমি ঘোরাই না কেন, ঘোরানোর এক পর্যায়ে মনে করছি রিডিং পেলাম আমি 6 ওহম। মানে 6 ওহম দ্বারা কি বুঝবো? আমি যেখানে ইনস্ট্রুমেন্ট লাগিয়েছি সেখান থেকে যে দূরত্বে ফল্ট হয়েছে ওই ফল্ট দূরত্বের রেজিস্ট্যান্স কিন্তু সে বলে দিল 6 ওহম। যদি আমরা রেজিস্ট্যান্সের মান জেনে থাকি, তাহলে গতদিন যেভাবে বলেছিলাম ব্লেভিয়ার টেস্টের মাধ্যমে যে রেজিস্ট্যান্সের মান দেয়া থাকা মানে ওর ভেতরে দৈর্ঘ্য লুকায়িত থাকা, তাহলে দৈর্ঘ্যটাকে আমরা বার করতে হবে, কারণ আমার দরকার তো দৈর্ঘ্য। তাহলে কিভাবে বার করব? সেটা কেবলের গায়ের স্পেসিফিকেশন থেকে, কেবলের গায়ে কি লেখা আছে, কেবলের প্রতি কিলোমিটার বা প্রতি মিটারের রেজিস্ট্যান্সের মান থেকে আমি এর দূরত্ব বলে দিতে পারবো। তাহলে রেজাল্ট আসবে 6 ওহম। এখন আমাকে বলতে হবে দূরত্ব।
এক্সপেরিমেন্ট আমরা যেটা করব, এক্সপেরিমেন্টের যে গতিবিধি যেটা আমরা আয়ত্ত করব সেটা হচ্ছে ফল দূরত্বে রেজিস্ট্যান্স পর্যন্ত আগে ঠিক করে ফেলব। রেজিস্ট্যান্স যদি জানা হয়ে যায় অবশ্যই আমি দূরত্ব বলে দিতে পারবো, সেটা কেমন স্পেসিফিকেশন। বোঝা গেছে কথাটা? সেই ভাবগতি বিজ্ঞানী যেভাবে আমাদের কাছে উপস্থাপন করলেন, খুব সংক্ষেপ। দেখো গ্লেভিয়ার কত বড় এক্সপেরিমেন্ট করেছে, আর বিজ্ঞানী মারি সে কত সংক্ষেপ করে ফেলেছে বিষয়টা। নামিস্টার বিজ্ঞানী মারি টেস্ট পরিস্থিতি পর্যায়ে যে কথাগুলো বলেছি, তোমরা যখনই এক্সপেরিমেন্ট বা যে কোনো সাবজেক্টের যে কোনো বিষয়ে অ্যালফাবেট সমূহ যেগুলো তোমার সমীকরণের ভেতরে বা তোমার খাতাতে ব্যবহার করছো, সেগুলো যদি প্রচলিত দাগাঙ্ক না হয় তাহলে অবশ্যই সেটা বলে দিতে হবে যে এটার দ্বারা আমি এই বোঝাতে চেয়েছি, না হলে সেটা সামঞ্জস্যপূর্ণ জবাব হবে না। যেমন ভি ভোল্টমিটার, এটা তোমার এক্সামিনারকে বলার দরকার নেই। আই অ্যাম্পিয়ার, এটা এক্সামিনারকে বলার দরকার নেই। ডাব্লিউ দ্বারা ওয়াটকে বুঝিয়েছে, এটা এক্সামিনারকে বলার দরকার নেই। কিন্তু অন্য কোনো অ্যালফাবেট যেগুলো তুমি ব্যবহার করেছো অথচ সেটা প্রচলিত অর্থ বহন করে না, আমরা সচরাচর যে ধরনের কথা বলি যার জন্য এক্সামিনারকে বলে দিতে হবে। তাহলে তুমিও তাই বলবে না, আমরা বিজ্ঞানের এক্সপেরিমেন্টটাকে নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে গ্যালভানোমিটারের ব্যালেন্সিং কন্ডিশন, সাম্যাবস্থার সূত্র। P by Q is equal to R by X. P কি? গ্যালভানোমিটারের স্থির মানের রেজিস্ট্যান্স। Q কি? ওহাও গ্যালভানোমিটারের স্থির মানের রেজিস্ট্যান্স। আর কি? হ্যাঁ, এটা ওই মেজারমেন্টের মতো যে না। আর বলতে এখানে হচ্ছে আমার আলো কেবলের রেজিস্ট্যান্সের মান। X ত্রুটিপূর্ণ কেবলের রেজিস্ট্যান্সের মান। ত্রুটিপূর্ণ কেবলের ত্রুটির স্থান পর্যন্ত না, কিন্তু এখানে ভাবত্ব দুইটা। ত্রুটিপূর্ণ কেবল কখনই নাম দিয়েছি কেবলটাই ত্রুটি হয়েছে বিধায়। তো ত্রুটি হয়েছে কোথায়? একটা ডিস্টেন্সে যেহেতু, তাহলে তার একটা রেজিস্ট্যান্স আছে, সেটা কিন্তু এটা না। এটা হচ্ছে ত্রুটিপূর্ণ কেবলের রেজিস্ট্যান্স। তাহলে এটা ব্যালেন্সিং কন্ডিশন। তারপরে যে লাইনটা লিখেছি এটা হচ্ছে গাণিতিক একটা প্রয়োগ। কি করেছে এখানে? যোজন করেছে। তাহলে এটা একটু পাশে লিখে দিও। না লিখলেও সমস্যা নাই, এক্সামিনাররা এগুলো বলছে যে এই কাজটা কি কাজ, এটা করেছি কেন? যোজন করেছি। তাহলে P প্লাস Q বাই Q এটা লেখা যায়। এরপরে এই লাইন না বোঝার কিছু নাই। এই লাইনটা দ্বারাই যাবতীয় অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান আমাদের হবে এবং আমরা বুঝবো। X is equal to Q into R plus X divided by P plus Q. একটা লাস্টে কিন্তু এই ধরনের সমীকরণ আছে, কিন্তু সমীকরণটা দেখে মনে হচ্ছে স্যার এদিকেও x আছে ওদিকেও x আছে, কেমন হয়ে গেল বিষয়টা? এখানে যে x টা আছে একটু খেয়াল করতে হবে, এটা এক্সপেরিমেন্টাল বিষয়। তো কি লেখা আছে? R plus X। এর ভাবত্ব হচ্ছে ভালো কেবল এবং ত্রুটিপূর্ণ কেবল দ্বয়ের মোট রেজিস্ট্যান্সের মান। আপনারা বুঝতে পারছেন? এটা তো ভালো কেবল, আর এটা কি? ত্রুটিপূর্ণ কেবল। এরও তো গায়ে রেজিস্ট্যান্স থাকবে। এটা এবং এটা মিলে যে রেজিস্ট্যান্স, মোট রেজিস্ট্যান্স, এই R plus X এর অপর নাম হচ্ছে কেবল দ্বয়ের মোট রেজিস্ট্যান্স। এইবার X টা কি? X এই অঙ্কে অত ত্রুটিপূর্ণ কেবলের ক্ষেত্রে প্রযোজ্য। এই X টা এই অর্থ বহন করছে যত দূরত্বে ফল্ট হয়েছে সেই ফল্ট দূরত্বের আমার কিন্তু রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের মান হচ্ছে এটা যে x is equal to q into r plus x divided by q plus q। এই x টা হচ্ছে সেই। এটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের অঙ্কের ভেতরে গেলে। এরপরে লিখেছি l into r। এটা কোথা থেকে লিখলাম? একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্সের সাথে দৈর্ঘ্য যদি গুণ করা যায় তাহলে মোট রেজিস্ট্যান্স হয় না? বললাম যে প্রতি মিটার রেজিস্ট্যান্স 1 ওহম, কেবলটির দৈর্ঘ্য 1 কিলোমিটার বা 1 মিটার, তাহলে রেজিস্ট্যান্স কত? কেবলের দৈর্ঘ্য 1 মিটার, প্রতি মিটার কেবলের রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম, তাহলে কেবলের রেজিস্ট্যান্স কত? কি করে করলে তুমি? 1 গুণিত ওইটা করেছো না? কেবলের দৈর্ঘ্য গুণিত একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স, তাহলে দূরত্বের রেজিস্ট্যান্স হয়ে যাবে। এটা মনে হয় বলছে না আমরা তো ডিসার মেডো না।
কেবলের গায়ে একটা লেখা আছে তো, তুমি যে কোনো একটা ডিস্টেন্স ধরো তাহলে এই রেজাল্টটা পেয়ে যাবে। এই একটা ডিস্টেন্স মনে করলাম এটা 5 কিলোমিটার, কেবলের গায়ে লেখা আছে 1 ওহম পার কিলোমিটার, হয়েছে? তাহলে এখন যদি বলি যে 5 কিলোমিটারের রেজিস্ট্যান্স কত? 5 into 1 5 into 1, তাহলে আসলে যা আসে আসে দুইটা গুণ করেছো কি? তাহলে আমি 5 কিলোমিটার লেন্থ রেজিস্ট্যান্স 1 ওহম, এই আর বলতে ছোট হাতের আর যেটা লিখছি এটা পাশে আমি লিখে দিচ্ছি কেবলের একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স। একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স মানে কি? এটা হচ্ছে ইউনিট ভ্যালু। কোনো জিনিসের ইউনিট ভ্যালু না থাকলে কিন্তু তার হিসাব নিকাশ করা কষ্টকর হয়। এটা একদম প্রচলিত কথা। আমি একটু খাই বাংলায় উদাহরণটা দিই। তুমি ধরো চাল কিনতে গেছো, তুমি 5 কেজি বা 2.5 কেজি বা 3 কেজি চাল নিয়েছো, দোকানদার তোমাকে যে দামটা বলে না, সে দামটা কিভাবে বলে? সে ওর কত কেজি কেনা খরচ হয়েছে তার উপরে সে দামটা নির্ধারণ করে দেয়। বলে না যে এই চালটা 60 টাকা কেজি, এইটা 80 টাকা কেজি, ওইটা 90 টাকা কেজি। দিস ইজ ইউনিট প্রাইস। এইবার আমি 5 কেজি নেবো, সে দামটা ওইভাবে করে দেবে। কিন্তু যদি ওই রেটটা জানা না থাকে, এইবার ওই দোকানদার কিন্তু বিক্রি করতে পারবে না কখনো। তুমি 5 কেজি চাল নিয়েছো, দেখবা যে সে কিছু দাম বলতে পারছে না। কারণ কি? সে ইউনিট প্রাইসটা জানে না, প্রতি কেজির মূল্য সে জানে না, যার জন্য সে তোমার কাছ থেকে দাম রাখতে পারছে না। অনেক সময় দেখবা কোনো দোকানদারে হয়তো তার ছেলেকে বসায় দিয়ে চলে গেছে, বাবা হয়তো কোনো জায়গায় খেতে গেছে। এখন এই মুহূর্তে একজন খরিদ্দার এসে বলছে, বাবা তোমার আব্বা কোথায় গেছে? বলছে যে বাড়ি গেছে ভাত খেতে। তো আমাকে 2 কেজি চাল দেওয়া দিলি, 2 কেজি চাল দিয়ে বলছে কত দাম? তো আমি কাউকে বলতে পারবো না। ও তখন ভাই মোবাইলে রিং দেবে, যা অমুক করবে যে আপু এই চালটা নিয়েছে, এখন 2 কেজি চাল নিয়েছে। ও দেখো কিন্তু দাম রাখতে পারলাম না। এইবার ওর আব্বু বললো কি যে তুই যে বস্তার চালটা দিয়েছিস ওটা হচ্ছে 60 টাকা কেজির চাল। এবার যেই 60 টাকা বলে দিল ওই যে ইউনিট প্রাইস, এবার সে দামটা 120 টাকা দিয়ে। অর্থাৎ ইউনিট ভ্যালু হচ্ছে মোট মান নির্ণয়ের ক্ষেত্রে এভাবে প্রযোজ্য হয়। বোঝা গেছে কথাটা? তাহলে এক্স এর পরিবর্তে এল ইনটু আর লিখতে পারি আমি। এরপরে আর প্লাস এক্স এর ক্ষেত্রে কি লিখবো? একই কথা। দুইটা কেবলের মোট দৈর্ঘ্য এক কেবলের দৈর্ঘ্যে কিন্তু কোনো পার্থক্য থাকে না। কেবলের দৈর্ঘ্যে কোনো পার্থক্য থাকে না, দৈর্ঘ্য একই থাকে। আর যেগুলো পার্থক্য থাকতে পারে সেটা হচ্ছে উপাদান এবং প্রস্থচ্ছেদ। সেটা এক থাকতেও পারে, এক থাকতে নাও পারে। কথাগুলো কিন্তু মেমোরিতে রিজার্ভ করো। আমি কি বললাম কথাটা? দুইটা কেবল মাটির নিচে আছে, কেবলের একটা জিনিস ঠিক থাকবে, সেটা হচ্ছে প্রান্তদ্বয়ের দৈর্ঘ্য একই, কখন কম বেশি থাকে না। তাহলে তো লোডও চালাতে পারবে না, তুমি বিভ্রান্তিতে পড়বে। দৈর্ঘ্য এক থাকে নাকি? তার প্রস্থচ্ছেদ এটা এক থাকতেও পারে, নাও পারে। আবার উপাদান কপার না অ্যালুমিনিয়াম নাকি সংকর ধাতু, এটা তাহলে এটাও এক থাকতেও পারে, এক থাকতে নাও পারে। দৈর্ঘ্য যদি এক থাকে, এটার যদি এর দৈর্ঘ্য হয় তাহলে এটারও এর দৈর্ঘ্য, তাহলে দুইটা মিলে দৈর্ঘ্য কত? 12। তার সাথে যদি একক দৈর্ঘ্য আমি রেজিস্ট্যান্স গুণ করে দিই, তাহলে আমি মোট দৈর্ঘ্যের মোট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। সেই জন্য লেখা 2L ইনটু R। কোথায় লিখলাম? R প্লাস X এর পরিবর্তে। এবার y প্রান্ত থেকে R ক্যান্সেল হয়ে গেলে এই রেজাল্ট। কি রেজাল্ট? Q ইনটু 2L ডিভাইডেড বাই P প্লাস Q। নিচের এই সূত্রটা হচ্ছে সংক্ষেপ একটি সূত্র, গাণিতিক প্রতিপাদনের জন্য ব্যবহৃত বা মারিলুক টেস্টের এক্সপেরিমেন্ট দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত, কিন্তু অঙ্কের ক্ষেত্রে এই সূত্র আমরা প্রয়োগ করলে করতে পারি বা নাও পারি। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের বিজ্ঞানী মারিলুক টেস্টের সাহায্যে কেবল ফল্টের অবস্থান নির্ণয়ের যে ফল দূরত্ব, সেটা এর বাস্তবতা আমরা এখন অঙ্কের মাধ্যমে নিষ্পত্তি করবো। না হলে ভাষাগুলো তোমাদের কাছে অনেক সময় আনমন মতো মনে হবে। আচ্ছা, আগে এর আগে তো কঠিনটা পারবে না, আগে 2 নম্বর ধরো। আচ্ছা,
আরেকটু বলে দিই তাহলে এটার প্রশ্ন কি আসতে পারে। প্রশ্ন আসবে ঠিক এই ধরনেরই, বাড়ির লুপ টেস্টের সাহায্যে কেবল ফল্টের অবস্থান নির্ণয়ের পরীক্ষাটি বর্ণনা দাও বা দেখাও বা ইত্যাদি ইত্যাদি। তখন তুমি কি করবে, এই চিত্রটা আঁকাবে, আমি যেটুকু লিখি সেটা দিবে, ডান দিকে প্রয়োজনীয় অ্যালফাবেটিক্যালি পরিচয়গুলো অবশ্যই তুলে ধরবে। আমি যদি তুলে না ধরি এক্সামিনার ইচ্ছা করলে কেটে দিতেও পারে, কিন্তু ফুল মার্ক তোমাকে দেবে না, তুমি যতই সুন্দর করে লিখে দিয়ে আসো না কেন, কারণ সেখানে পরিচয়টা তোমার আননোন হয়েছে। এক্সামিনার তো এগুলোকে প্রচলিত পরিস্থিতি মনে করবে, এক্স কি জানি না, আর কি আমি জানি না, তাহলে তো এখানে আস্কিং কোশ্চেন্স আননোন থেকে যাচ্ছে, যার জন্য পরিচয়গুলো দিয়ে দেবে। হ্যাঁ, নাম স্টার্ট করো। একটি 1000 মিটার কেবলের রেজিস্ট্যান্স প্রতি কিলোমিটারে 1.6 ওহম। আচ্ছা, আস্তে এই অঙ্কগুলো যখন তোমরা করবে তখন পারলে একটি চিত্রের মাধ্যমে অবস্থানটা নিজের কাছে তথ্য করে নিও। বই যেভাবে করছে সেইভাবে আসলে যতই আমি ছেলেদের বই দেখেছি, ওই বই নির্ভরশীল বইটা লেখে সেইগুলোকে এত বেশি প্রাধান্য দেয় যে এটার যে রূপান্তর হতে পারে এইগুলো একটু চিন্তা ভাবনা করে না, যার জন্য অনেক সময় টেকনোলজিক্যাল জ্ঞানটা বই নির্ভরশীল হয়ে যায়। টেকনোলজিক্যাল জ্ঞান বই নির্ভরশীল হলে জবাব কিছুটা পাওয়া গেল ঠিকই, কিন্তু বোঝার বিষয়টা মারাত্মক জায়গা ধরে যাবে। আমরা যখন এই জাতীয় অঙ্ক করব তখন এরকম দুইটা কেবল আঁকিয়ে গেলাম। আরে আমি জানি, আমি একটু ক্লাসটা সেরে আসি। হলো তো, এইটা আমার কি এখানে শর্ট আমি দেখালেও দেখাতে পারি, না দেখাবো, কারণ আমি তো অঙ্ক করবো, আমি তো এক্সপেরিমেন্ট করছি। এখন বোঝার সুবিধার্থে মনে করবো যে এটা ভালো কেমন, এটা ত্রুটিপূর্ণ কেমন। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ বড়। একটি 1000 মিটার কেবলের রেজিস্ট্যান্স প্রতি কিলোমিটারে 1.6 ওহম। 1000 মিটার কেবলের রেজিস্ট্যান্স 1.6 ওহম। এখন এইটা আমার ভালো, এটা খারাপ। এখন এই তথ্য থেকে আমি কি দেবো, ওটা একটা রেজিস্ট্যান্সের মান। তুমি আবার পড়ো। একটি 1000 মিটার কেবলের রেজিস্ট্যান্স প্রতি কিলোমিটারে 1.6 ওহম। 1000 মিটার কেবলের রেজিস্ট্যান্স, আচ্ছা 1000 মিটার, এটা কার দেবো, উপরেরটা দেবো না নিচেরটা দেবো? লেন্থ তো দুটার দৈর্ঘ্য তো সমান হবে। দুইটারই দৈর্ঘ্য সমান, তার মানে এখানে দৈর্ঘ্যের ক্ষেত্রে আর নো চেঞ্জ। এটাও 1000, কারণ আমরা কিছুক্ষণ আগেই বললাম যে দৈর্ঘ্য আমার নো চেঞ্জ, তাহলে দুইটারই দৈর্ঘ্য 1000 মিটার, দ্যাট মিন্স 1 কিলোমিটার, একই কথা। তারপর 1 কিলোমিটারের রেজিস্ট্যান্স তো 1.6 6 ওহম। এইবার 1 কিলোমিটারের রেজিস্ট্যান্স 1.6 ওহম, মানে 1.6 ওহম পার কিলোমিটার। এটা একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স কিন্তু দেওয়া আছে। একক দৈর্ঘ্যটা কত? 1 কিলোমিটার, যার রেজিস্ট্যান্স হচ্ছে 1.6 ওহম। এখন এই মানটা এই দুইটা কেবলের ক্ষেত্রে কাহার ক্ষেত্রে প্রযোজ্য হইবে? আবার পড়ো না, এখনো পড়া শেষ না হলে বুঝবে না। পরবর্তীতে বলো যেখানে 1 কিলোমিটারের রেজিস্ট্যান্স 1.6 ওহম বলা আছে, তারপরে কি দাঁড়িয়ে আবার পুরা থেকে পড়ো। একটি 1000 মিটার কেবলের রেজিস্ট্যান্স প্রতি কিলোমিটারে 1.6 ওহম। একই দৈর্ঘ্য এবং একই প্রস্থচ্ছেদের ভালো একটি কেবল ত্রুটিপূর্ণ কেবলের সাথে যোগ করা হয়েছে। এই যে এখানে মাইন্ড কাজটা হচ্ছে দ্বিতীয় লাইন। এই কথা কিন্তু ওখান থেকে ক্লিয়ার হতে হবে। এই যে মানটা লেখা আছে সেই মানটা হচ্ছে ত্রুটিপূর্ণ কেবলের ডায়াগ্রাম। এই কেবলটার সাথে
আরে দৌড় ঘোড়ার দিন। এই আসছি, আমি আসছি, এতজন দিন দিলে তো হবে না, তো আমি আসছি। এটা এই খারাপ কেবলটার গায়ে লেখা আছে, বলা আছে একই ধরনের, এই একই ধরনের ভেতরে আধার আছে, কিন্তু একই ধরন, তিনটা কন্ডিশন, দৈর্ঘ্য একই, প্রস্থচ্ছেদ একই, উপাদান একই, তাহলে হবে তার দাম হবে একই ধরন। মানে কথা বুঝতে পারল না? একই ধরনের মানে খারাপটার সাথে ভালোটা কম্পেয়ার করতে বলছি কি একই ধরন। কি একই ধরন আমি বুঝবো কি? লেন্থ সেম, উপাদান সেম, প্রস্থচ্ছেদ সেম। এইবার বলবো একই ধরনের, নইলে নয়। যেহেতু অঙ্ক পড়ে পেল কি একই ধরনের, ওই ত্রুটিপূর্ণ কেবলটা ভালো কেবলের সাথে লুপ করা আছে, ওই একই ধরনের কথাটা লেখার জন্য এই গায়ের লেখাটা আমি এখানেও লিখে দিলাম, না হলে কোনোদিনও লিখতে পারতাম না। বোঝা গেছে কথা? হয়েছে ক্লিয়ার? এরপর যদি টেস্টিং নেটওয়ার্কের অন্য দুটি রেশিও আরো সুষম করা হয়, তখন অনুপাত 3:1 হয়। বাস 3:1 একটা অনুপাতে দেয়া আছে, p by q is equal to 3/1। কথাটা কিন্তু এই অনুপাতকে বজায় রাখার জন্য p হতে পারে 3/90, q হতে পারে 30, p হতে পারে 60, q হতে পারে 20। সবগুলি কিন্তু 3:1 দেখো, ভাগ করে দেখো 3:1 হবে। তাহলে সেই অনুপাতটাই যদি তার মান ধরি, এটা তো কোনো অসুবিধা নেই, ওর সাথে আমি গুণিতক মান করি, তাহলে কিন্তু আমার যে কোনো মান হতে পারে। 3-এর সাথে গুণিতক যে কোনো মান, তুমি 5 করো, 3 × 5, তাহলে কত হবে? 3 × 5 = 15। কিউ এর সাথে 1 গুণ করো, তাহলে কি 5 × 1 = 5, 15:5 আর 3:1, কথা এক। হ্যাঁ, এরপর মারি গ্রুপ টেস্টের সাহায্যে কেবলের টেস্টিং মান করতে ফল্টের দূরত্ব নির্ণয়। এবার আমরা ফল্টের দূরত্ব নির্ণয় তো আগে পাবো না, আগে দেখবো আমাদের সেই সূত্র কি বলছে। এখানে আমি ছোট হাতে রেখে দেখাচ্ছি, এটা কিন্তু কোনো অসুবিধা নেই, ছোট হাতের বা বড় হাত। এই সূত্র দ্বারা r+x কি ধারণা দেয়? ভালো এবং খারাপ মিলে মোট দৈর্ঘ্যের মোট রেজিস্ট্যান্স। তাহলে একটা একটা যদি বাদ করো, আর কত হবে? দৈর্ঘ্য কতটুকু? 1 কিলোমিটার। প্রতি কিলোমিটার রেজিস্ট্যান্স কত? 1.6। আর কত হবে? 1.6। x কত হবে? 1.6। r+x কত হবে? 1.6 + 1.6 হ্যাঁ, তাহলে 3.2 0.2। হয়েছে। এইবার q কত? 1, 3.2, p কত? 3, q 1, 0.8 কি হলো এটা? ওহম। এই x এর মান 0.8 ওহম দ্বারা কি বুঝলাম? ত্রুটিপূর্ণ কেবলের রেজিস্ট্যান্স। और যেখানে হয়েছে সেই রেজিস্ট্যান্সের মান 0.8 ওহম, ফল দূরত্বের রেজিস্ট্যান্সের মান 0.8 ওহম। এইবার লেন্থ বলে দাও, ওখান থেকে লেন্থ কি হবে? এই লেন্থটা বলার জন্য ফল্ট কেবলের যে একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স আছে সেটা বিবেচনা করবে, ভালোটা কিন্তু নয়। ফল্ট কেবলের রেজিস্ট্যান্স গায়ে কি লেখা আছে? 1 কিলোমিটার। তাহলে এবার সেই ওই কি নিয়ে যাও, 1.6 ওহম সমান 1 কিলোমিটার, 0.8 ওহম সমান কি হবে? 1/1.6 × 0.8। দেখো কত হয়? 500 মিটার। হয়েছে? কি বোঝা গেল কথা? কোথায় আমার খুব জরুরিতে ডাক দিচ্ছে মনে হয়, আমি এই পর্যন্ত শেষ করে দিয়ে গেলাম।
আগামী দিনে এই কয়দিন একটু এই অধ্যায়গুলো আলোচনাগুলো ক্লিয়ার করে নিয়ে অধ্যাবসায় চলে যাবে। আগামীকালকেও আমি এইভাবেই এখন বৃহস্পতিবার